দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ১৪ দলের নেতারা সাংবাদিকদের সাথে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে। নাশকতা সমর্থন করেন না শিক্ষার্থীরা। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ কথা জানিয়েছেন। এদিকে দুপক্ষকে বল প্রয়োগ পরিহার করে আলোচনার ক্ষেত্র প্রস্তুতের তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। গেল বুধবার রাতে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের সাথে আলোচনার জন্য নিজেদের আগ্রহের কথা জানান তিনি। এরপরই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে যে কোনো সময় শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক। তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আমরা কোটা সংস্কারের পক্ষে। সরকারের সড়কমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের প্রস্তাব মেনে নিয়ে আদালতে ৮০% মেধায় নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত জানান। আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে ৮০% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ। মাঝখানে বেশ খানিকটা সময় পার হলেও এ প্রস্তাবের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে নৈরাজ্য নাশকতার সাথে কোনো সম্পর্ক নেই তাদের। এটা সমর্থনও করেন না তারা। এদিকে আরটিভিকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, আজ রাতেই নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। আমরা সমন্বয়করা আজকে রাতে বসে সিদ্ধান্ত নিব যে কি করব, আমরা এরপরের পদক্ষেপ নিয়ে আমরা সরকারের সাথে আলোচনার কথা বলি। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনার বিকল্প দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক। বৃহত্তর স্বার্থে দুই পক্ষকেই নমনীয় হওয়ার আহ্বান তার। সরকারের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, কারণ আমরা জানি যে কোনো জায়গায় যদি সংকট সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়, সেটা সমাধানের একটা বড় উপায় বলতে পারি যে একমাত্র উপায় সংলাপে বসা, আলোচনা করা। না বসে তারা যদি একে অপরের মতামতটা না জানতে পারে, তাহলে তো সংকট আরো ঘনীভূত হয়। বিশেষ চেম্বার আদালতের আদেশে কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রোববার বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আমরা রোববার দিন সকালবেলা আমরা এটা আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য। আশা করছি আদালত এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করে আদালত হয়তো এটা দ্রুত শুনানির ব্যবস্থা নেবেন। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। শাটডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে। রাজধানী সহ সারা দেশে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নরসিংদী কারাগারে দুর্বৃত্তদের হামলা হয়েছে। বিভিন্ন জেলায় যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম মহাসড়কের কাশপুর ও সাইনবোর্ডে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সিআইডি অফিস ও পাসপোর্ট অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুরে সাভারে ঢাকা রিচা মহাসড়কে থানা স্ট্যান্ড ও সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এছাড়া মাধবদ্বীপ পৌরসভা কার্যালয়ে দেয়া হয় আগুন। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাস স্ট্যান্ড ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জুম্মার নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজারে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ সাংবাদিক সহ ১০ জন আহত হয়। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। কিশোরগঞ্জের ভৈরবের নিউ টাউনে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয় সাংবাদিক সহ অন্তত ৩০ জন। এ সময় প্রাইভেট কার ও ২টি মোটরসাইকেলে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ভাঙচুর করা হয় ট্রেনের বগি। গাইবান্ধা রেল স্টেশন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে রংপুর সিটি কর্পোরেশন ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে গুলির ঘটনা ঘটে। কুমিল্লা নগরীর নিমতলীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে 12 জন আহত হয়। এদিকে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, RTV। এদিকে সারা দেশে চলা শাটডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ভর্তি 100-এরও বেশি। গুরুতর আহত হন পুলিশ সদস্যরাও। বিল্লাল হোসেন ও তাইমুন রায়হানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সুমন তানভীর। ধাওয়া পাল্টা ধাওয়া, মাঝে মধ্যে চলছে বিরতিও। আর এভাবেই টানা প্রায় 24 ঘন্টা ধরে রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় বসিলা পর্যন্ত বিক্ষুব্ধদের দমনে চেষ্টা করে যাচ্ছে পুলিশ। অনেক চেষ্টা করেও সংঘর্ষ থামানো যাচ্ছে না। একই অবস্থা রাজধানীর রামপুরা এলাকাতেও। প্রগতি সাউনির রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতিতেও পিছপা হচ্ছে না তারা। সংঘবদ্ধ ধাওয়া আইনশৃঙ্খলা বাহিনীকেই বেকায়দায় ফেলে দিচ্ছে। উত্তরা মহাখালী মিরপুর সায়েন্স ল্যাবেও রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রাবাড়ি এলাকা গত 3 দিন ধরেই অবরুদ্ধ। 3 দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। টিয়ার সেলে জবাব দিচ্ছে পুলিশও। আমরা যৌথভাবে যেটা চেষ্টা করছি যে কোনো প্রাণহানি যেন না ঘটে, মিনিমাম ক্যাজুয়ালিটি যেন হয়। একটা চলমান আন্দোলন, সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমে এটা ছাত্রদের কোটা আন্দোলন ছিল, এখন আমি মনে করি যে সেটা কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘর্ষে গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আহত ব্যক্তিরা সকাল থেকেই আসতে থাকেন ঢাকা মেডিকেলে। সকালে দেশের থেকে আসছে, নতুন রাস্তায় ছিল, ওখানে গুলি করছে। মেডিকেল কলেজ থেকে, হাসপাতাল থেকে নিয়ে আসছি। সংঘর্ষ থামাতে পুলিশ ও র্যাবের সঙ্গে দুপুরের পর যোগ দেয় বিজিবির সুসজ্জিত সাজোয়া যান। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল থেকে শুরু করে রাবার বুলেট, প্রায় সব অস্ত্রই ব্যবহার করেছে পুলিশ। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। রাজধানীর গুরুত্বপূর্ণ এই যাত্রাবাড়ি পয়েন্টটি টানা প্রায় 60 ঘন্টা আন্দোলনকারীদের দখলে। রাজধানীর আরও কয়েকটি পয়েন্টেও শক্ত অবস্থানে আন্দোলনকারীরা। এই অবস্থায় সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি এখন দেখার অপেক্ষা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে সুমন তানভীর, RTV। রাজধানীতে পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে বিএনপির ডাকা ঐক্য সমাবেশ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। প্রেস ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়। অন্যদিকে সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন অব্যাহত রাখবে বিএনপি, এমন মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কারের ন্যায্য দাবি না মেনে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সমাবেশ পণ্ড করে যুগপৎ নেতাদের লাঞ্ছিত ও আহত করার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কারের ন্যায্য দাবি মানার বদলে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর আজকের হত্যাকাণ্ড সহ গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে। গত কয়েকদিনে পুলিশ ও সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের যে বিক্ষোভ, আমাদের যে যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে।
চলমান সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশবিরোধী শক্তি আগুন সন্ত্রাস চালাচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পতাকা উড়ায় আওয়ামী লীগ। তাই ৭১-এর পরাজিত শক্তিকে কখনো ভয় করে না শেখ হাসিনা। চলমান সহিংসতা রোধে জামায়াত বিএনপিকে পরাজিত করে আবারও ঘরে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের নৈরাজ্য রোধে স্ব এলাকায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। সেতুমন্ত্রী আরও জানান, জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস বন্ধ না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে এবং আমাদেরকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান। নিরাপত্তার স্বার্থে নিজের সন্তানদের ঘরে রাখার জন্য অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নিরাপত্তার স্বার্থে আপনার সন্তানকে ঘরে রাখুন। এ ব্যাপারে সকল অভিভাবক, শিক্ষক এবং বিবেকবান মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রাজধানীর বিটিভির কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের ঘটনার প্রায় 18 ঘণ্টা বন্ধ থাকার পরে আবারও সম্প্রচারে ফিরেছে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। অন্যদিকে মহাখালীর কেন্দ্রীয় ডেটা সেন্টারে দুর্বৃত্তদের দেয়া আগুনে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এখনও বন্ধ রয়েছে। তবে যান্ত্রিক ক্ষতি কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা স্বাভাবিক করতে কাজ চলছে। সুফিয়ান ফারাবির রিপোর্টে থাকছে বিস্তারিত। দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ভবনের একাংশ। গতকাল বিকেলে বিটিভির প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ে আগুন সন্ত্রাসীরা। এতে ক্ষতিগ্রস্ত হয়ে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশনটি। হাজার হাজার এই যেগুলো ভাঙলো, প্রথমে ঢুকে পড়ে একবারে একসাথে ঢুকছে, ঢুকে আমাদের ডিজিটালে মারলো, তারপরে ভিতরে পুরো আগুন লাগাই দিল, ট্রান্সমিশন বন্ধ। দেন আমাদেরকে বলতেছে যে আমাদের যদি পানা বাঁচতে চাই আমরাও যেন সেফ জোনে চলে যাই। অন্যদিকে দেশের কেন্দ্রীয় ডেটা সেন্টারেও আগুন দেয়া হয়। বিটিআরসি বলছে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেটা সেন্টার, ফলে সারা দেশে বন্ধ ব্রডব্যান্ড সেবা। এদিকে তথ্য প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা চালুর চেষ্টা চলছে। আমরা ডেটা সেন্টারগুলোকে আপ অ্যান্ড রানিং করার চেষ্টা করছি, যেহেতু পুড়িয়ে দিয়েছে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সহিংসতা এড়াতে মোবাইল ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ রাখা হয়েছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। হিংস্র মৌলবাদী রাজনৈতিক শক্তি ও গুন্ডা বাহিনী তৃণমূল মানুষের সরলতাকে ব্যবহার করে আগুন সন্ত্রাস ও হত্যার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকার কোটা সংস্কারে ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ঘরে ফেরাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কর্পোরেশন লিমিটেড DMTCL। জননিরাপত্তার স্বার্থে এই সেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান কোটা আন্দোলনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ কমায় বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। কয়েকদিনের ব্যবধানে মানভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। বেড়েছে ব্রি আর আটা, স্বর্ণা ও নাজিরশার চালের দামও। সবজির দামও ঊর্ধ্বমুখী। কেজি প্রতি দ্বিগুণের বেশি বেড়ে বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা পর্যন্ত। প্রায় সব ধরনের মাছের দাম বেশ কমেছে বেশ খানিকটা। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত।
স্বাভাবিকের তুলনায় শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ক্রেতার সমাগম বেশ কম। বিক্রেতারা বলছে সরবরাহ কমেছে পণ্যেরও, তাই দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে ভালো মানের। তারপর আট আছে আপনার 54-55 টাকা। তারপরে স্বর্ণা আছে আপনার 50 থেকে 52 টাকা। বাজার ভরপুর সবজি থাকলেও বিক্রেতারা বলছে সরবরাহ কম, তাই দামও বেড়েছে বেশ খানিকটা। গেল কয়েকদিনে কেবল কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণেরও বেশি। বাড়ছে মরিচের দাম। গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা, এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। বেগুন ছিল আপনার 80 হইতে 90 টাকা কেজি, বর্তমানে বেগুন হইলো আপনার 120 হইতে 130 টাকা কেজি গোলটা। আর হইলো যেটা আপনার গাজর গেছে সপ্তাহে ছিল আপনার 140 থেকে 150 টাকা কেজি, বর্তমানে হইলো 170 থেকে 180 টাকা কেজি। আলুর দাম নতুন করে না বাড়লেও বেড়েছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের দর। ইন্ডিয়ান আগে ছিল 95 টাকা, আজকে 100 টাকা। আর দেশি পেঁয়াজ ছিল আগে 100 টাকা, এখন ওই জায়গা 110 টাকা। মাছে রয়েছে কিছুটা স্বস্তি। ইলিশ সহ অন্যান্য মাছে কমেছে 200 টাকা পর্যন্ত। এই মাছ গত সপ্তাহে বেশি 2300-2400 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছি 1800 টাকা কেজি। গুড়া চিংড়ি 650 টাকা কেজি, 600 টাকা কেজি, এটা আসলে 800 টাকা কেজি। গলদা চিংড়ি 1000 টাকা কেজি, বাইলা মাছ 800 টাকা কেজি, এটা আসলে 1200-1000 টাকা কেজি ছিল। চাহিদা কমায় কমেছে গরুর মাংসের দামও। 780 টাকা করে ছিল, এখন বর্তমানে 750 টাকা কেজি। কাস্টমার নাই বাজারের ভিতরে, বেচা কিনা নাই কা। তবে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গতকালকে ব্রয়লার বেচছি 65-70 টাকা কেজি, আর আজকে বেচতেছি 80 টাকা কেজি, 180 টাকা কেজি। পার কেজিতে 15 টাকা একদিনে বাইরে গেছে, কোনো মালের গাড়ি ঢুকতেছে না। সেলিম মালিক, RTV, ঢাকা। সারা বিশ্বে দেখা দিয়েছে আইটি বিভ্রাট। এই বিভ্রাটের ফলে বিশ্বজুড়ে বিভিন্ন খাতে এর ব্যাপক প্রভাব পড়েছে। শুধু এয়ারলাইন খাতেই নয়, প্রভাব পড়েছে গণমাধ্যম এবং স্বাস্থ্য খাতেও। ভেঙে পড়েছে খুচরা ব্যবসা ও ব্যাংক খাত। এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় আইটি খাতের বিশেষজ্ঞ সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউড স্ট্রাইকের সিইও এবং প্রেসিডেন্ট জর্জ কার্টস সেবাগ্রহীতাদের আশ্বস্ত করে বলেন, আজকের ঘটনাটি কোনো নিরাপত্তাজনিত বা সাইবার হামলা সংক্রান্ত ঘটনা নয়। সাময়িক বিঘ্নতার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে শেষ হল রিপাবলিকান পার্টির 4 দিনের জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপত্র গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন গ্রহণের পর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীর বিষয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গেল সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে প্রতিদিনই গুলি লাগা কান নিয়ে উপস্থিত ছিলেন ট্রাম্প। শুনেছেন তাকে নিয়ে দেয়া একের পর এক বক্তৃতা। ট্রাম্পের উপর হামলার পর থেকে রিপাবলিকানদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছেই। মধ্য গাজার আবাসিক এলাকা এবং শরণার্থী শিবিরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজার ড্রেনে পোলিও ভাইরাস শনাক্ত করেছে তারা। এতে করে গাজায় বসবাসরতদের মধ্যে তৈরি হয়েছে বিকলাঙ্গতার ঝুঁকি। এদিকে গাজায় পানি সরবরাহ 94% পর্যন্ত কমিয়ে দিয়েছে ইসরায়েল। এর ফলে সেখানে দেখা দিয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। গেল 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বরতায় এ পর্যন্ত নিহত অন্তত 38,848 নিরীহ ফিলিস্তিনি। এর মধ্যে 16,172 জনেরও বেশি শিশু। বাংলাদেশের ফুটবলকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে যথাযথ পরিকল্পনা দরকার বলে মনে করেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। সেই সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা তরুণ ফুটবলারদের পর্যাপ্ত নার্সিং করা প্রয়োজন বলে জানান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আর সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন, জাতীয় দলকে শক্তিশালী করতে ক্লাবগুলোকে নিতে খেলোয়াড় তৈরির উদ্যোগ। সাব্বির আহমেদের ক্যামেরায় নাজমুস সাকিবের রিপোর্ট।
স্বাধীনতার অর্ধশতক পার হলেও দেশের ফুটবল এখনো পিছিয়ে রয়েছে। সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে কোচিং স্টাফ, পরিবর্তন এসেছে খেলোয়াড়েও, শুধু বদলায়নি দেশের ফুটবলের রূপ। ফিফা র্যাঙ্কিংয়ে একসময় বাংলাদেশের পেছনে অবস্থান করলেও এখন নেপাল, মালদ্বীপ, ভুটানের অবস্থানও বাংলাদেশের উপরে। সময়ের সাথে কয়েক দফা পিছিয়ে জামাল ভুঁইয়াদের স্থান হয়েছে 184-তে। দেশের ফুটবলকে এমন দুরবস্থা থেকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা। বাংলাদেশে অনেক ট্যালেন্ট ফুটবলার আছে, তো আমার কাছে মনে হয় প্রপার প্ল্যান দরকার, প্রপার নার্সিং দরকার। আমাদের বেছে নিতে হবে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভ দিবে, বাইরে খেলবে এক্সপেরিয়েন্সের জন্য, এবং দেশে যখন দেশের খেলা খেলবে তখন দেশকে ভালো পারফরমেন্স দিয়ে সাহায্য করবে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তাদের পূর্ণ নার্সিং করলে ভবিষ্যতে ফুটবলের বিশ্ব আসরে দেখা যেতে পারে লাল সবুজের পতাকা, এমনটাই মনে করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আমাদের এখন অনেক ভালো ফুটবলার আছে যারা দেশকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের ফিউচার অনেক ভালো, তাদের ভিতরে অনেক ট্যালেন্ট বা মেধা সবই আছে, তো তারাই হয়তো বা পারবে যে আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিতে। আর সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন জাতীয় দলকে শক্তিশালী করতে হলে ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে, নিতে হবে খেলোয়াড় তৈরির উদ্যোগ। খেলোয়াড় তৈরির জন্য যেই কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ক্লাবগুলো করছে না, যার জন্য পাইপলাইন এবং আমাদের অন্যদিকে তাকাতে হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ারের ক্ষেত্রে। ফুটবল বোদ্ধাদের মতে শুধু প্রবাসী ফুটবলার নয়, দেশের ফুটবলকে আলোর পথে নিয়ে যেতে হলে মানসম্মত ফুটবলারের প্রতি মনোযোগী হতে হবে সংশ্লিষ্টদের। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। ধন্যবাদ সবাইকে।